স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি অর্ঘমিত্রা তরফদার। বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসছে বিশ্বের বড় বড় কোম্পানি ও বিনিয়োগকারীরা। কমপক্ষে 40টি দেশের এসব তালিকায় থাকছে নাসার মতো সংস্থা। আজ শুরু হতে যাওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন সামনে রেখে ব্রিফিংয়ে একথা জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, বিনিয়োগে আগ্রহ তৈরি করতে উপস্থাপন করা হবে নতুন বাংলাদেশকে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের আগস্টে যাত্রা শুরু হয় নতুন বাংলাদেশের। এরপরই দেশে বিদেশি ও দেশীয় বিনিয়োগ বাড়াতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় সোমবার থেকে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগকারীদের নির্ভর করতে তাদের সামনে তুলে ধরা হবে নতুন বাংলাদেশকে। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। তো ওনারা যখন আসবেন তখন আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে এবং সেই গল্পটাকে আরো ভালো একটা গল্প করার জন্য, সেই দেশটার বিনিয়োগ সম্ভাবনাকে এবং বিনিয়োগ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি। বিশ্বের 40টি দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন এই সম্মেলনে। ভার্চুয়ালিও যোগ দেবেন অনেকে। MOU সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ। সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না, আমরা এর পাশাপাশি আর বেশ কিছু যেগুলো টপিক আছে, যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড, যেরকম তো আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি। বিডা চেয়ারম্যান বলছেন, নতুন বাংলাদেশে আগ্রহী বিনিয়োগকারীদের সুযোগ করে দেয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করারও। ইনভেস্টররা পলিটিক্যাল কন্টিনিউইটি ব্যাপারটা নিয়ে অনেক কনসার্ন রেজ করে অনেক সময়, যে এই ইন্টারিম গভর্নমেন্ট আমরা ধরেন 20টা রিফর্ম করে গেলাম, সেই 20টা রিফর্ম আবার যদি পরে সরকার এসে ওই রিফর্মগুলোকে আবার উল্টা দিকে ফেরত নিয়ে যায়, তাহলে তো আসলে বিনিয়োগ ব্যবস্থার কোনো উন্নতি হলো না। তা আমরা এটাই আসলে প্রুফ করার চেষ্টা করছি যে আমরা আসলে ওনাদের সাথে একসাথেই কাজ করছি। বুধবার আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীদের সাথে আলাদা বৈঠকও করবেন তিনি। সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। কর আহরণ বাড়াতে রাজস্ব বোর্ড ভেঙে 2টি প্রতিষ্ঠান করাই যথেষ্ট নয়, প্রয়োজন প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের কাজে বড় ধরনের সংস্কার। এমনটাই বলছেন গবেষক ও রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তারা। রাজস্ব বোর্ড ভেঙে 2টি প্রতিষ্ঠান গড়ে তোলার খসড়া প্রায় চূড়ান্ত। জুলাইয়ের আগে 53 বছরের এই সংস্থা বিলুপ্ত হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতি কমানো, জবাবদিহি না বাড়াতে পারলে এই পদক্ষেপের সুফল আসবে না। বাংলাদেশের অর্থনীতির আকার ও মানুষের আয় যতটা বেড়েছে সেই অনুপাতে বাড়েনি কর আহরণ। অর্থাৎ মানুষ আয় করছে কিন্তু কর দিচ্ছে না সে হারে। তাই দক্ষিণ এশিয়ার মধ্যে কর জিডিপির অনুপাত সবচেয়ে কম বাংলাদেশে, মাত্র 7.6%। এমন একটি মতামত দীর্ঘদিন ধরেই ছিল গবেষকদের। তাই রাজস্ব বোর্ডের সংস্কারের দাবি ছিল বহুদিনের। বিগত সরকারগুলো রাজস্ব বোর্ড সংস্কারে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি স্বতন্ত্র বিভাগ করার কথা বলে আসলেও বাস্তবায়ন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার এবার সে পদক্ষেপ নিতে যাচ্ছে। রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জায়গায় 2টি পৃথক বিভাগ করা হচ্ছে। রাজস্ব বোর্ড ভেঙে আলাদা 2টি বিভাগ করতে অধ্যাদেশের খসড়া তৈরি করেছে এনবিআর, যা আগামী অর্থবছর থেকেই কার্যক্রম শুরু হবে। তবে প্রশ্ন থাকছে, এতে করে কি রাজস্ব আহরণ বাড়ানো যাবে কাঙ্ক্ষিত হারে? ট্যাক্স কালেকশনের কাজটা কিন্তু কমিশনের নেতৃত্বেই হয়, এটা জাতীয় রাজস্ব বোর্ডের খুব একটা কিছু করার থাকে না। তো 2টা বিভাগ করলে নিজের লেভেলে যদি একটা রিফর্মস না করা হয়, বড় ধরনের রিফর্মস, তাহলে এটা কিভাবে রাজস্ব বৃদ্ধি করবে সেটা আমি বুঝতে পারছি। কিন্তু মনে রাখা দরকার যে রাজস্ব আদায়ে জন্য আলাদা একটি ইউনিট করে দেওয়া বা এক্সিকিউশনের জন্য পলিসির জন্য আলাদা একটি ইউনিট করে দেওয়াটি কিন্তু সমস্যার সমাধান নয়। এটি হতে পারে যে একটি বড় উদ্যোগের সূচনা মাত্র।
গুরুত্বপূর্ণ যে 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 অভিযোগগুলো থাকে যে কর সংক্রান্ত জায়গাগুলোতে এনবিআর এর ভিতরে স্বচ্ছতার অভাব, এই জায়গাগুলোতে বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ রয়েছে, এই যে বিভিন্ন রকমের জটিলতা, এই জটিলতাগুলো রেখে আপনি কিন্তু আলাদা করে এক্সিকিউশন ইউনিট করেই যে আপনি আসলে সুবিধা অনেক পেয়ে যাবেন তা না। রাজস্ব আহরণ বাড়াতে রাজস্ব কর্মকাণ্ডে ঘুষ দুর্নীতি কমানোর পাশাপাশি একটি সমন্বিত ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন গবেষকরা। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আগে, আর সেই শরবত ও জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জোশ হবে কি করে? আরিফেল জগ, জুস রাখার জোশ জগ। চিকিৎসা খাতে ব্যক্তিগত ব্যয় বাড়ছে সাধারণ জনগণের, অন্যদিকে স্বাস্থ্যসেবা প্রাপ্তি ব্যয়ে সরকারের অবদান ক্রমান্বয়ে কমছে। বিভিন্ন গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, অবাধে ওষুধের ব্যবহার কমানো, সরকারি হাসপাতালে ডায়াগনস্টিক সেবার মানোন্নয়ন জরুরি। স্বাস্থ্য খাতের বরাদ্দ বাজেট যথাযথভাবে খরচ এবং সঠিক পদক্ষেপ নিলে ওষুধ কেনা খাতে রোগীদের খরচ কমিয়ে আনা সম্ভব। হেপাটাইটিস সিতে আক্রান্ত মাকে শরীয়তপুর থেকে ঢাকার একটি সরকারি হাসপাতালে নিয়ে এসেছেন সন্তান সজল। মায়ের চিকিৎসায় ইতিমধ্যে খরচ হয়েছে প্রচুর টাকা। খুব ভাবতেছি যে আসলে কি করব, পারবো কিনা ট্রিটমেন্ট শেষ করতে। তো এই জন্যই সরকারি হসপিটালে নিয়ে আসছি, প্রাইভেটে তো সাহস পাই নাই। স্বাস্থ্যসেবা নিতে গিয়ে রোগী নিজের পকেট থেকে যে অর্থ ব্যয় করে তাকে অর্থনীতির ভাষায় আউট অফ পকেট এক্সপেন্ডিচার বা বাড়তি খরচ বলা হয়। সার্কভুক্ত 8টি দেশের মধ্যে স্বাস্থ্যসেবায় ব্যক্তিগত ব্যয় সবচেয়ে বেশি আফগানিস্তানে, এর পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট জানাচ্ছে, চিকিৎসা সেবায় 2015 সালে আউট অফ পকেট এক্সপেন্ডিচার ছিল 67%। 2020 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 69%। 2021 সালে তা 73% উঠে যায়। স্বাস্থ্য খাতে সরকারের ব্যয় কমে 2020 সালে 23% নেমেছে। এর আগে 2018 ও 2019 সালে এই হার ছিল যথাক্রমে 28 ও 26%। 60% চলে যাচ্ছে মেডিসিনে, এখানে 15 থেকে 20% যাচ্ছে ডায়াগনস্টিক টেস্টে, বাকি অংশগুলো যাচ্ছে হসপিটালে থাকা এবং ডাক্তারদের যে কনসালটেশন ফি আছে সেখানে। যতক্ষণ না পর্যন্ত মেডিসিনের দাম একটা নিয়ন্ত্রণের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বন্ধ করা যাবে না। আমাদের সরকারি হসপিটালে ডায়াগনস্টিক সেবায় হাত দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক জানান, স্বাস্থ্য খাতে সরকারের বরাদ্দ বাড়লেও ব্যয় করার সক্ষমতা বাড়েনি। প্রতিটা অর্থ বছর শেষে অব্যয়িত অর্থের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমাদের এই ব্যয়গুলো যেহেতু মাঠ পর্যায়ে বিভিন্নভাবে হয়ে থাকে, বিভিন্ন ধরনের হাসপাতালের মাধ্যমে হয়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে হয়, এই প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করেন তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের মধ্যে প্রশাসনিক প্রশিক্ষণ আছে, আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ আছে, ক্রয় সংক্রান্ত প্রশিক্ষণ আছে। এই প্রশিক্ষণগুলো দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা চলছে। স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে স্বাস্থ্য খাতে মানুষের ব্যক্তিগত খরচ কমে আসবে বলে আশা করেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। 23 বছরেও কার্যকর হয়নি পলিথিন বন্ধে সরকারি নির্দেশনা। 2002 সালে আইন করে বন্ধ করা হলেও এখনও প্রকাশ্যেই চলছে এর উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ। বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারকে সরকার সহজলভ্য ও জনপ্রিয় করতে পারেনি বলে এখনও ক্ষতির মাসুল গুনতে হচ্ছে পরিবেশকে, বলছেন ব্যবহারকারীরাই। বুড়িগঙ্গার পার ঘেঁষা পুরান ঢাকার বিভিন্ন আবাসিক ভবনের আড়ালে গড়ে উঠেছে নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানা। চলছে রমরমা ব্যবসাও। কেনই বা হবে না? যে পণ্যের নিত্যদিনের চাহিদা শীর্ষে তার তো যোগান দিতেই হবে। পরিবেশ বাঁচাও আন্দোলনের গবেষণা বলছে, বছরে 12 লাখ মেট্রিক টনের বেশি প্লাস্টিক ও পলিথিন উৎপাদন হচ্ছে। এর মধ্যে দিনে 73,000 টন পলিথিনের বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। শুধু ঢাকায় প্রতিদিন প্রায় 2.5 কোটিরও বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করেই ফেলে দেয়া হয়। প্রশ্ন দাঁড়াচ্ছে, আইনি নিষেধাজ্ঞা ও ক্ষতিকারক জেনেও কেন পলিথিন বিক্রি ও ব্যবহার করা হচ্ছে? পলিথিনের পরিবর্তে অন্য কিছু যদি বার করে তাহলে অবশ্যই সফল হবে। এটা একবারে ইন্টারনেট বন্ধ হয়ে যাক, আমরা পাইতাম না, সেটা তো হচ্ছে না। অ্যাভেলেবেল পলিথিন থেকে দূষণ এড়াতে সরকারি পরিকল্পনা ও পদক্ষেপের অগ্রগতি কতটুকু, এমন প্রশ্ন ছিল এই কর্মকর্তার কাছে। মার্কেটগুলিতে এখন এনফোর্সমেন্ট ড্রাইভ দেওয়া হচ্ছে, মাঝে মাঝে অভিযান হচ্ছে,
ওখানে যেন ওই ব্যাগগুলো ব্যবহার করা না হয়। তো এইটা একটা চ্যালেঞ্জিং কাজ, কারণ ওইসব জায়গায় কাঁচা বাজারগুলো থাকে, ওখানে পলিথিনের যে এত ব্যাপক ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন বিকল্প হাতে নেই কোনো গবেষণাও। এটাকে ইফেক্টিভ করতে গেলে যারা পলিথিন ব্যবহারের সাথে যেসব স্টেক হোল্ডার ইনভলভ, বিশেষ করে প্রডিউসার অথবা যারা দিচ্ছে, হ্যাঁ, সেলার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যারা কনজিউমার, হ্যাঁ, ক্রেতা, তো এই তিনটা গ্রুপকে নিয়ে যদি খুব সিরিয়াসলি সায়েন্টিফিক্যালি কনসাল্ট করা যায়, একটা উপায় বের হবে। তিনি এও জানান, পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণে ও দূষণ ঠেকাতে কঠোর হতে হবে সরকারকেই। রিফাত তাসনোভা, বিবিসি নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব অফিস বন্ধ থাকবে, স্থগিত থাকবে ক্লাস পরীক্ষা। এছাড়া গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে আজ ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েট, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট, কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়। একই প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির সাথে সহমর্মিতা জানিয়ে মঙ্গলবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।